ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না বলেছেন তারেক রহমান। রাজধানীর 6 স্থানে আজ জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জাপানে চলছে আগাম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির পার্লামেন্টের 465টি আসনের ভোট দিচ্ছে জাপানিরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা দিবস বা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা এবং বিডিআর নামটি পুনর্বহাল করা হবে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থায় শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, আর সেনাবাহিনীর সদস্যরাও যাতে রাজনৈতিক চাদরে জড়িয়ে না পড়েন সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। বিএনপি চেয়ারম্যান বলেন, সেনাবাহিনীর গৌরব ও সম্মান সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে। দেশের সার্বভৌমত্বের জন্য শক্তিশালী সেনাবাহিনী দরকার। মতবিনিময় সভায় উপস্থিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বিডিআর হত্যাকাণ্ড সহ পরবর্তী সময়ে তাদের জীবনের ঘটে যাওয়া দুঃসময়ের কথা তুলে ধরেন। বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যার ন্যায় বিচার দাবি করেন তারা। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চান। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় রাজধানীতে বড় কর্মসূচি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ একই দিনে ঢাকার 6টি আসনে ধারাবাহিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, আজ ঢাকা মহানগরের উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দিনের শুরুতে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় যোগ দেবেন। এরপর ঢাকা 16 ও 15 আসন শেষ করে বিকেলে ঢাকা 14 ও 13 আসনের জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যায় রাজধানীর বাড্ডা, সাতারকুলে ঢাকা 11 আসনের জনসভায় প্রথম দিনের সমাপনী বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান। সিলেটে বাজছে ভোটের দামামা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোটের মাঠে জয়ী হতে মুখোমুখি আছেন বিএনপি ও জামায়াতের হেভিওয়েট দুই প্রার্থী। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ঘাটে সব জায়গায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু এই দুই প্রার্থী। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য, আজমুল আলীর ক্যামেরায় নাজমুল ইহসানের ডেস্ক রিপোর্ট। পুণ্যভূমি সিলেট এখন পরিণত হয়েছে নির্বাচনী উৎসব আর উত্তেজনার নগরীতে। আড্ডা ও রাজপথে আলোচনায় রয়েছে সিলেট 1 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে মাঠে প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। উন্নয়ন আর গণতন্ত্রের পুনরুদ্ধার সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনী ময়দানে শক্ত অবস্থান তৈরিতে দলটির প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ঘুরছেন ভোটারদের দুয়ারে। তবে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। সাধারণ জনগণ তার যে প্রার্থীকে পছন্দ করে সেই প্রার্থীকে তারা ভোট দিতে রাজি। 12ই ফেব্রুয়ারি ধানের শীষেই ভোট দিবে, বানারসিতেই আমরা উৎসাহ পাচ্ছি। প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি জায়গায় ধানের জন্য 11 দলীয় জোটের প্রার্থী আসলে শুধু উনি আমাদের জামাতের প্রার্থী না, আমাদের 11 দলীয় জোটের প্রার্থী। ইনশাল্লাহ যে জায়গায় যাই ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অন্তকে সহযোগিতা পাইতেছি। মর্যাদাপূর্ণ আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া বড় দুই শক্তি। আমার পরিকল্পনাগুলি ছিল সিলেটের বেকারত্ব, কর্মসংস্থানহীনতা বহু বছর যাবৎ জমে আছে। সারা দেশের যুব বেকারত্বের তুলনায় আমাদের বেকারত্বের হার দ্বিগুণ সিলেটের। আমাদের ছেলেরা সাবালক হওয়া মাত্রই বাধ্য হয়ে চিন্তা করতে যে আমি দেশ ছেড়ে চলে যাব, দেশের বাইরে যাব। আমি সেই জন্য সরকারি নীতি সহায়তা দিয়ে আগামী দিন সিলেটে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে তাজা করতে চাই। জনগণ সিলেটের ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং আমি আশা করি যে 12 তারিখের নির্বাচনে ঐতিহাসিকভাবে দৃষ্টান্ত স্থাপনকারী
অবস্থায় দাঁড়িপাল্লায় জনগণ ভোট দিবে ইনশাল্লাহ। এবারের নির্বাচনে সিলেট 1 আসনে 6,80,946 জন ভোটার রয়েছে। শেষ পর্যন্ত নগরীর এই জনপদ তাদের অভিভাবক হিসেবে কাকে বেছে নেয় তার চূড়ান্ত ফল দেখতে অপেক্ষায় থাকতে হবে 12 তারিখ পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানে চলছে আগাম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 465টি আসনের আগাম ভোট দিচ্ছে জাপানিরা। এদিকে নতুন সরকার গঠনের জন্য ভোট দিচ্ছে থাইল্যান্ডের জনগণ। একই সঙ্গে দেশটিতে সংবিধান দিয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। আগামী নির্বাচনে ডাক দিয়েছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দায়িত্ব গ্রহণের 2.5 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম সাধারণ নির্বাচনে ঘোষণা দেন তিনি। নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নীতিমালার পক্ষে জনগণের সরাসরি সমর্থন আদায় করতেই এই আগাম নির্বাচনের আয়োজন করেছেন তাকাইচি। বেশ কিছু মতামত জরিপ অনুযায়ী 465 আসনের মধ্যে তাকাইচির জোট পেতে পারে 300 আসন। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির জনপ্রিয়তা তার দলকে বড় জয় এনে দিতে পারে। জরিপ অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয় তাকাইচি। তবে কেউ কেউ মনে করেন শুধু তাকাইচির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তার দলের পক্ষে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়। এদিকে নতুন সরকার বেছে নিতে ভোট গ্রহণ চলছে থাইল্যান্ডেও। সেখানেও নির্ধারিত সময়ের আগেই ভোট হচ্ছে। এই নির্বাচনে থাইল্যান্ডের নাগরিকরা মোট 500 জন পার্লামেন্ট মেম্বারকে বেছে নেবেন, যাদের মধ্যে 400 জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে এবং বাকি 100 জন নির্বাচিত হবেন দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে। এবার খেলার খবর। ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতে যেতে চায় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে পিসিবি যে অনিবার্য পরিস্থিতির কথা বলেছে সেটির ব্যাখ্যা চেয়েছে আইসিসি। এদিকে পিসিবির সঙ্গে বৈঠক করতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লাহোরে রয়েছেন। ইউএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয় 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পেছনে ফোর্স ম্যাজিউর ধারা প্রয়োগের যুক্তি তুলে আইসিসিকে মেল করেছে পিসিবি। সেখানে পাকিস্তান সরকারের নির্দেশনাকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। পিসিবিকে পাঠানো লিখিত বক্তব্যে আইসিসির সম্ভাব্য আর্থিক ক্ষতিপূরণ দাবি এমনকি চুক্তিভঙ্গের অভিযোগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। ফোর্স ম্যাজিউর হলো একটি চুক্তিগত সুরক্ষা যা কোনো পক্ষকে তার বাধ্যবাধকতা পালনে ব্যর্থতা থেকে দায়মুক্তি দেয়। সেক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে থাকা বা পূর্বানুমান করা যায় না এমন ঘটনা দেখাতে হয়। আইসিসির গঠনতন্ত্রে যুদ্ধ, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি সরকারের বাধ্যতামূলক নির্দেশনা পালনের বিষয়টিও অন্তর্ভুক্ত। আইসিসি জানায় সদস্যদের অংশগ্রহণ চুক্তি অনুযায়ী ফোর্স ম্যাজিউর ধারা প্রয়োগ করতে হলে বোর্ডকে প্রমাণ করতে হবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ক্ষতি কমাতে তারা পদক্ষেপ নিয়েছে। তাই পিসিবির কাছে বিস্তারিত ব্যাখ্যা ও প্রমাণ চাওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে গঠনতন্ত্র অনুযায়ী গুরুতর দায়ভঙ্গ প্রমাণিত হলে আইসিসির বোর্ড সদস্যপদ স্থগিত বা বাতিল করার মতো চরম পদক্ষেপও নিতে পারে এই সংস্থাটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।